ডক্টর ইউনূসের অনুপস্থিতিতে সমন্বয়কদের উপর কঠিন হামলা চালিয়েছেন আওয়ামী লীগ। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপরে হামলা হয়েছে, এতে ৩ জন আহত হয়েছেন। বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। আওয়ামী লীগ আপনার থার্ড পার্টি হয়ে তাদেরকে ব্যাপকভাবে পেটায়। দর্শক বন্ধুরা, আসলে এদেরকে আর কতদিনই বা পেটাতে পারে? আমার আসলে একটা কথাই, সেটা হচ্ছে ভাই, আর কত পেটাবেন এই এনসিপি নেতাকর্মীদের? যে সিদ্ধান্ত দেশে নেওয়া সম্ভব ছিল, সেই সিদ্ধান্ত নিতে বিদেশে যেতে হলো কেন, বিদেশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন, সেটা নিয়ে এক ধরনের বিতর্ক যে তৈরি হবে সেই আভাস আমরা দিয়েছিলাম। রমজানের পূর্বেই 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নেই, আপনারা সকলেই জানেন তিনি লন্ডন সফরে আছেন। আর এরই মধ্যে প্রধান সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিয়েছে, সমন্বয়কদের উপর বেধড়ক হামলা চালানো হয়েছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি মিলে নাকি এই হামলাটি চালিয়েছে, এমনটাই শোনা যাচ্ছে। এইদিকে রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করতেছে বাংলাদেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে কেন হলো। প্রিয় দর্শক, সমস্ত কিছু মিলিয়ে সেনাপ্রধান এখন কি পদক্ষেপ নিচ্ছে। দর্শক, যদি সমস্ত কিছু জানতে চান আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, এই কি ঘটাই দিল এই মাত্র আপনার বিএনপি, আওয়ামী লীগ আর হচ্ছে জাতীয় পার্টি, এই 3 দলের আপনার জনগণ আর নেতা কর্মীরা সমন্বয় হয়ে এনসিপি পার্টি, সার্জিস, হাসনাত, হান্নান মাসুদ আর হচ্ছে আপনার আরো আদার্স যেই নেতা কর্মীরা আছে এনসিপির, তাদের সবাইকে গণধোলাই। এখানে আপনার সার্জিস আর হাসনাত একটু কম পেটানি খায়, তবে সবচেয়ে বেশি মায়ের খায় হচ্ছে আপনার আদার্স যেই এনসিপি নেতা কর্মী আছে তাদেরকে। এদের ভিতরে আপনার 4 জনের অবস্থা খুবই খারাপ। তারা বর্তমান ঢাকা সরোয়ার্দী হসপিটালে আপনার ভর্তি আছে। তাদের অবস্থা খুবই খারাপ। তাদের চরমভাবে নাকি পেটায়। আসলে এই পেটানের পিছনে কারণ কি? কারণটি হচ্ছে যে আপনি অনেকে জানেন যে ডক্টর ইউনূস তিনি লন্ডনে জনাব তারেক রহমানের সাথে একটা বৈঠক করে, আর এটাকে কেন্দ্র করেই একটা তীব্র একটা প্রতিবাদ জানানোর জন্য যারা ঢাকার রাজপথে নেমে আসে। আর এই ঘটনা আপনার সামাল দেওয়ার জন্য পুলিশ, সেনাবাহিনী সেখানে অবস্থান নেন, যদিও তারা অনেক লেট করে আসে। আর এই লেট করাকে কেন্দ্র করেই বা তারা আসতেই তার আগেই একজোটভাবে ব্যাপকভাবে আসলে পেটায় এই এনসিপি নেতাকর্মীদের। আসলে এনসিপি নেতাকর্মীদের বক্তব্য হচ্ছে যে ডক্টর ইউনূসের কোনো রাইট আসলে এনসিপি নেতাকর্মীরা নাকি দেয় না যে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে। এটা কেন আসলে ডক্টর ইউনূস আসলে জনাব তারেক রহমান সাহেবকে আসলে জানালেন যে আগামী নির্বাচন কবে হবে? কেন আসলে সার্জিস বা হাসনাত বা উপদেষ্টা আপনার আসিফ ভুঁইয়া তাদের সাথে কেন বোঝাপড়া করেনি? এটার আসলে তীব্র নিন্দা জানানোর জন্য তারা ঢাকার রাজপথে নেমে আসে। আর যখন আপনার নেমে আসে তখন সেখানে আপনার বিএনপি নেতাকর্মীরা ছিল, ইশরাকের ইয়েরাও ছিল, জনগণ ছিল, সেখানে আপনার জাতীয় পার্টিও ছিল, সেখানে আপনার ছাত্র লীগও ছিল। তাদের সাথে একটা পর্যায়ে আসলে কথা কাটাকাটি হয় বিএনপির সাথে, আপনার জাতীয় পার্টির সাথে। আর এই কথা কাটাকাটির কেন্দ্র করেই যখন নাকি দুই পক্ষের ভিতরে আপনার হাতাহাতি হয়, আর এই হাতাহাতির কেন্দ্র করেই অনেকটা আওয়ামী লীগ আপনার থার্ড পার্টি হয়ে তাদেরকে ব্যাপকভাবে পেটায়। দর্শক বন্ধুরা, আসলে এদেরকে আর কতদিনই বা পেটাতে পারে? আমার আসলে একটা কথাই, সেটি হচ্ছে ভাই, আর কত পেটাবেন এই এনসিপি নেতাকর্মীদের? এরা এতটা মায়ের খাচ্ছে, এরা তো আসলে সোজাও হচ্ছে না। অনেকটা আসলে এদের ক্যারেক্টার দেখতেছি আমি আসলে কুত্তার ল্যাঞ্জার মতো। যতই একে বাইদা রাখেন সোজা হবে না। কুত্তার ল্যাঞ্জা যে কখনো সোজা হয় না, এটার আরো একটি প্রমাণ হচ্ছে এই এনসিপি নেতাকর্মীরা, যেখানে তাদের আসলে বা তারাই তো বসাইছে ডক্টর ইউনূসকে, তাই না? তো ডক্টর ইউনূস আপনার যুক্তরাষ্ট্র গেছে, সেখানে আপনার নির্বাচনকে কেন্দ্র করে জনাব তারেক রহমানের সাথে একটা বৈঠক করে আগামী নির্বাচন কবে হবে এটার একটা রুটম্যাপ ঘোষণা করেন। আর জনাব তারেক রহমান সাহেব তিনিও জানান যে আগামী নির্বাচন কবে হবে, সেই নির্বাচনে কোন দল গ্রহণ করবে কি করবে না সেটা নিয়েও জানান। তবে বাস্তব কথা হচ্ছে এই এনসিপি নেতা কর্মীদের মানে সব জায়গায় এদের নাক গলাতে হবে। তো গলানারও নাক খাইছেন না উপযুক্ত পিটানি, চরমভাবে পেটাইছে আপনাদেরকে। আর কত পিটানি খাইবেন আপনারা বলেন তো? এবার একটু শান্ত হন, না হলে বাঁচতে পারবেন না। দেখেন নাই গতকালকে রাতে বিপিনুরকে চরম শিক্ষা দিছে বিএনপি, দিছে কিনা? কারণ ওনার মুখটা এত চলে, তাই না? অনেকটা হিরো আলমের মতো অবস্থা হয়ে গেছে এই বিপিনুরের। এই এনসিপি নেতাকর্মীদের তো কদিন পরে বিশ্রাই পাওয়া যাবে না। বিশ্রাই মানে হারিকেন দিয়ে আপনি খুঁজে পাবেন না ভাই। এদের অবস্থা এত ভয়ঙ্কর হবে, আপনি বোঝেন। 4 জন অবস্থা খুবই খারাপ, তারা ঢাকা সরোয়ার্দী হসপিটালে ভর্তি আছে। অবস্থা খুবই মানে আপনার খুবই খারাপ, শোচনীয় অবস্থা। আর এখানে আপনার সার্জিস আর হাসনাতের কথা যদি বলি, ওনারা তর্ক বিতর্ক করে, যখন নাকি একটা পর্যায়ে হাতাহাতি হয় সেখানে 2-4টা লাত্তি ঘুষি উষ্টা কিল তো খায় সমন্বয় সার্জিস আর হাসনাত, সেখান থেকে তারা চলে যায়। কিন্তু গেলে কি হবে? আপনার মায়ের খায় কারা? যারা নাকি তাদের পিছনে ছিল বা তাদের সামনে ছিল, তারা তো সেখান থেকে সেফ এক্সিট নিয়ে চলে যায়। মায়ের খায় কারা? যারা নাকি পিছন থেকে বা সামনে থেকে বেশি পকপক করছে, ওই এক পোলটা বিরিয়ানির লোভে আসছে যে ভাই এনসিপি নেতাকর্মী যদি একবার ক্ষমতায় আসতে পারে, এনসিপি দল
আপনাদেরকে বড় বড় পদ পদবি দেওয়া হবে, এটার নেশে তারা আসছে। ভাই আমি একটা কথা বলবো যে যারা নাকি বর্তমান এনসিপির কথায় আপনারা ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায় আপনারা চলে আসবেন, একটু বাদ দেন ভাই, কেমন দেশটাকে শান্ত রাখেন। কারণ বাংলাদেশের জনগণও আপনাদের পিছনে নাই ভাই, কারণ জনগণ বুঝে গেছে যে আপনারা কোন পন্থী, আপনারা বাঙালি পন্থী নাকি পাকিস্তানি পন্থী, এটা কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে গেছে। আর আপনাদের সমন্বয়কদের কথা যদি বলি, একে অপরের গোপন তথ্য, গোপন ভিডিও, মানে এমন এমন নোংরা ভিডিও ফাঁস হচ্ছে বর্তমান গণমাধ্যমে, মানে এগুলো নিয়ে আপনারা মুখ দেখান কেমনে? আবার এটার জন্য আপনারা তীব্র প্রতিবাদ করতে আসছেন। আরো যান প্রতিবাদ করার জন্য দিয়ে দিছে আপনাদের উত্তম মাধ্যম দিয়ে দিছে, মাইরটা তো চরম মাইর খাইছেন, একদম $3 কাছে গণপিটনি খাইছেন, আর কত মাইর খাইবেন আপনারা? এবার একটু বন্ধ করেন, কেমন প্রচুর মাইর খাইছেন ভাই, এবার একটু বন্ধ করেন, বোঝেন নাই? বাংলাদেশটাকে শান্ত রাখেন যদি আর ভবিষ্যতে না মাইর খাইতে চান, না হলে আপনাদেরকে খোঁজও পাওয়া যাবে না বাংলা হারিকেন দিয়ে যে বাংলাদেশে এনসিপি নামে কোনো দল আসলো কিনা। দেশটাকে শান্ত রাখেন, সঠিকভাবে চলতে দেন, নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে দেন, এই কাজ করেন, কেমন? ওই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, অমুককে নিষিদ্ধ করতে হবে, আশা করি ইতিমধ্যেই আপনারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় টের পেয়ে যাচ্ছেন। কারণ বর্তমান সমন্বয়করা বা এনসিপি পার্টি নেতাকর্মীরা আপনারা যেখানে কথা বলতেছেন সেখানেই আপনারা গণদোলায় মনে শিকার হচ্ছেন। আর কত মাইর খাইবেন? আমি আসলে একটা কথা বারবার বলতেছি যে যারা নাকি বর্তমান, আমি আসলে গার্জিয়ানদের কথা বলতেছি, আপনাদের সন্তানাদিদের যদি আপনার জীবনের মায়া থাকে, আর এনসিপি নেতাকর্মীদের পিছনে যাইতে দিয়েন না, কেমন? যদি যাইতে দেন, ওই যে যারা নাকি 5ই আগস্টের নাম ছিল হসপিটাল, একটাবার তাকান তাদের অবস্থা কি, তাদেরকে একটাবার ফিরেও তাকায় না, তারা প্রতিনিয়ত চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কেউ কেউ একদম চিরজীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার যে নির্বাচনের তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতিবাদ করছে একমাত্র এনসিপি, তাছাড়া অন্য কোনো দল থেকে প্রতিবাদ এখন পর্যন্ত দেখা যায়নি। দুটো খুব গুরুত্বপূর্ণ মন্তব্য নিয়ে আলোচনা করব যেটা এনসিপির পক্ষ থেকে করা হয়েছে। নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, দেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে হলে সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। অর্থাৎ লন্ডনে যে সিদ্ধান্ত হয়েছে সেটা নাকি বাংলাদেশের জনগণ মেনে নেবে না, এটাই তার ভাষ্য। বাংলাদেশের জনগণ বলতে তিনি কি শুধু এনসিপিকে বোঝাচ্ছেন কিনা সেই প্রশ্নটা সম্পূরক প্রশ্ন হিসেবে আসতেও পারে, আসলে তিনি কি উত্তর দেবেন সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে তিনি দাবি করেছেন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বাংলাদেশের জনগণের যদি আওয়ামী লীগকে বাদ দিই তাহলে এখন তো সব থেকে বেশি সংখ্যক জনগণ বিএনপির পক্ষের সমর্থক। আওয়ামী লীগ এবং বিএনপি মিলিয়ে বাংলাদেশের জনসমর্থন 80%-এরও বেশি। সেখানে এনসিপির সমর্থন কত পার্সেন্ট? 1%-এর কাছাকাছি কি হবে, নাকি 0.something এরকম হবে? এই পর্যালোচনা কিন্তু হওয়ার সময় এসেছে, কারণ ভোটের মধ্যে আমরা চলে আসছি, নির্বাচনে আবহের দিকে চলে যাচ্ছি। সেই মুহূর্তে যখন এনসিপি নেতা এমন দাবি করলেন যে বাংলাদেশের জনগণ মেনে নেবে না, তখন প্রেক্ষাপটটা সামনেই হয়তো বিচার্য হবে যে বাংলাদেশের জনগণ বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন। তিনি বলেছেন, লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। অর্থাৎ তারেক রহমানের সঙ্গে মিটিং শহীদের রক্তের সঙ্গে অবমাননা করা, বেইমানি করা, শহীদের রক্তকে অপমান করা, এমনটা তিনি দাবি করেছেন। আবার তিনি বলেছেন যে একটি দলকে খুশি করতে বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ বিএনপিকে খুশি করার জন্য বাংলাদেশকে নির্বাচনের পথে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশ এই সরকার নির্বাচনের পথে যাবে না, তাহলে কোন দিকে যাবে? তাদের চাহিদা মতো এই সরকার কি আরো 5 বছর 10 বছর ক্ষমতায় থাকবে? তাহলে দেশের অবস্থা কি হবে? গত 10 মাসে দেশের যে নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, সেই ধারাবাহিকতা কি অক্ষুণ্ণ রাখতে চাই এনসিপি? এই প্রশ্ন তো আসেই। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক বলেছেন, শুধু একটি দলকে খুশি করার জন্য বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠককে কেন্দ্র করে এমন দাবি করেছেন। বলেছেন, আমরা এই সরকারের পক্ষ থেকে জুলাই শহীদের বিচারের প্রশ্নে কোনো বার্তা দেখি নাই, মৌলিক সংস্কারের প্রশ্নে কোনো বার্তা দেখি নাই, শুধু একটা দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে, যা জুলাই গণ অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণার শামিল। অর্থাৎ বাংলাদেশকে নির্বাচনের পথে নিয়ে যাওয়া জুলাই অভ্যুত্থানের সঙ্গে নাকি প্রতারণা। তাহলে জুলাই অভ্যুত্থানের মূল মোটোটা কি ছিল? জুলাই অভ্যুত্থানের মূল মোটোটা তো এটাই ছিল যে অভিযোগ ছিল শেখ হাসিনা সরকার নির্বাচন দেয়নি, একপাক্ষিক নির্বাচন করেছে, জোর করে নির্বাচনের ফলাফল নিজেদের নিয়েছে, সুতরাং একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ একটা নির্বাচনের প্রত্যাশাতেই তো আন্দোলন হয়েছিল। তো দেশ যদি এখন নির্বাচনের পথে যায়, প্রফেসর ইউনূসের সরকার যদি নির্বাচনের পথে নিয়ে যান দেশকে, সত্যি সত্যিই যদি নিয়ে যান, তাহলে সেটা জন আকাঙ্ক্ষার কিংবা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা কেন হবে কিংবা কিভাবে হবে সেটা অবশ্য পরিষ্কার নয়। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন বা যারা আহত হয়েছেন, আগে তাদের ন্যায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেশের মাটিতে এখনো শহীদের রক্ত পড়ে আছে, আহতরা এখনো বিভিন্ন হাসপাতালে বেডে আছেন। এই অবস্থায় বাংলাদেশের মাটিকে অবজ্ঞা করে যখন বিদেশের মাটিতে একটা মিটিং হয়, সেই মিটিংয়ে জাতির প্রত্যাশাকে ছাপিয়ে একটি দলের প্রত্যাশা অনুযায়ী সরকার কথা বলে, সেটা গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। তিনি খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন যে যখন আহতরা কাতরাচ্ছে, হাসপাতালে আছে, আমরা
চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ঘটনা গত কয়েকদিন থেকে দেখছি যে আহতদের নামে সেই পুরো ইনস্টিটিউশন দখল করে রাখা হয়েছে, সেখানে এক ধরনের দখলদারিত্ব চলছে, যাচ্ছে তাই অবস্থা চলছে, একটা পুরো হাসপাতালকে বিকল করে রাখা হয়েছে। তারপরেও যদি ব্যাপারটা এরকম হয় যে আহতদের রক্তের দাগ এখনো শুকায়নি, সেই মুহূর্তে সরকার কেন নির্বাচনের দিকে যাবে, সরকার কেন আমোদ ফুর্তির দিকে যাবে, তখন সম্পূরক প্রশ্ন আসেই। সাম্প্রতিক সময়ে সব থেকে আলোচনার জন্ম দিয়েছে 2-3টি বিয়ের ঘটনা। হাসনাত আবদুল্লাহ ঢাকঢোল পিটিয়ে বিয়ে করেছেন, সার্জিস আলম বিয়ে করেছেন এবং তার বিয়েকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। যদিও আলোচনা হয়েছে, তিনি আলোচনা করার চেষ্টা করেছেন যে মসজিদে বিয়ে করেছেন। চট্টগ্রামের অভ্যুত্থানের নায়ক, অন্যতম নায়ক কাফি, তিনি বিয়ে করে সাজ রব তুলেছেন সম্প্রতি। আরও মানে একেবারে সাম্প্রতিককালে আমরা দেখেছি সার্জিসের ছোট ভাই, সম্ভবত বিয়ের বয়স এখনো হয়নি, তিনিও বিয়ে করে বেশ উৎসবমুখর পরিবেশে দিন যাপন করছেন। তো শহীদের রক্তের দাগ যখন শুকায়নি, তখন জুলাই অভ্যুত্থানের নায়করা যখন বিয়ের আতশবাজি ফুটাচ্ছেন, সেটা কি শহীদের রক্তের সঙ্গে খুব বেশি সম্মান দেখানোর কাজ হচ্ছে? যখন আহতরা মানে হাসপাতালে কাতরাচ্ছেন, তখন দামি গাড়ি নিয়ে শোডাউন দেওয়া হচ্ছে, দামি গাড়িতে চড়ে বেড়াচ্ছেন নেতারা, সেগুলো কি শহীদের রক্তের সঙ্গে খুব একটা সামঞ্জস্যপূর্ণ, কিংবা শহীদের রক্তকে দাম দেওয়ার প্রসঙ্গ? এই আলোচনাগুলো কিন্তু সমাজে রয়েছে। যখন প্রফেসর ইউনূসের নির্বাচনমুখী মনোভাবের সমালোচনা করা হচ্ছে, তখন একটা প্রশ্ন সামনে এসেই যায় যে তাহলে কি এনসিপি নির্বাচন আদৌ চায় না? এবং সরকার যে নির্বাচনের প্রতি আগ্রহী ছিল না বলে আলোচনা চতুর্দিকে আসলে রটেছে, সেই আলোচনা রটার অন্যতম কারণ কি তাহলে এনসিপি সরকারকে নির্বাচন করতে দিতে চাইছে না, কারণ তাদের রাজনৈতিক প্রস্তুতি এখনো সম্পন্ন হয়নি। তাদের রাজনৈতিক প্রস্তুতির জন্য 3 বছর 5 বছর সময় প্রয়োজন। সেই সময়টা অন্তর্বর্তীকালীন সরকারি ক্ষমতায় থাক, এভাবেই চলুক, এটাই কি তাদের চাওয়া? দর্শক, আপনার কি মনে হয়? রমজানের পূর্বেই 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে বেশ আলোচনা সমালোচনা টানাপেরন চলতেছিল গত কয়েক সপ্তাহ পর্যন্ত। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বান ছিল নির্বাচন করতে হবে ডিসেম্বরের মধ্যেই। অন্যদিকে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জামাত ইসলাম বলেছিলেন জুনের মধ্যে করলে আপত্তি নেই, তবে রমজানের আগে ফেব্রুয়ারির মাসের দিকে করলে তাদের পরামর্শ হচ্ছে সেটা হলেই ভালো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের পীর সাহেবের দল, তারা বলেছিলেন জুনের মধ্যেই সংস্কার কার্যক্রম শেষ করে প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন বলে তারা তার উপরে আস্থা রেখেছেন। তথা এই 3টি দল বাংলাদেশের যেহেতু সর্বশ্রেষ্ঠ বড় দল, যাদের 300 আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা আছে, সেই দলগুলোর আলোচনা সমালোচনার মধ্যেই নতুন করে এখন বৈঠক অনুষ্ঠিত হলো। আজকের অন্তর্বর্তীকালীন এই যে সরকার রয়েছে, এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে। আপনারা জানেন যে তারেক রহমান যেহেতু বাংলাদেশে উপস্থিত নেই, সে কারণে যতগুলো বৈঠক অনুষ্ঠিত হয়েছে সবগুলো বৈঠকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংশগ্রহণ করার সুযোগ পাননি। সুযোগ পেয়েছে দলের সেক্রেটারি জেনারেল সহ, মহাসচিব এবং সিনিয়র নেতৃবৃন্দ সহ অন্য জাতীয় নেতৃবৃন্দ। অন্যদিকে জামাত ইসলামের পক্ষ থেকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বহুবার বৈঠক করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, চরমনায়ের পীরের আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জনাব রেজাউল করিম সাহেব। এই যারা অংশগ্রহণ করেছেন, এর বাহিরেও ছোট বড় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়েছেন, বৈঠক করেছেন। কিন্তু তারপরেও লন্ডন যেহেতু গিয়েছেন প্রধান উপদেষ্টা, স্বভাবতই জনতার দাবি, দলের দাবি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবেরও আকাঙ্ক্ষা আগ্রহ দল নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন করার প্রস্তুতি গ্রহণের জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দরকার ছিল জনাব তারেক রহমান সাহেবের সাথে বৈঠক। এই বৈঠকের মধ্য দিয়ে যেটা প্রমাণ হয়েছে, আমরা জাতীয় ঐক্যমতে পৌঁছতে পেরেছি। বাংলাদেশের জনগণ নির্বাচনের দিকে সব দলই যেতে চায়, কোনো দল আগে কিংবা পরে, কিন্তু যেভাবেই হোক নির্বাচন কিন্তু সকলের মূল তালিকায় রয়েছে। সেই জায়গা থেকে এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নিশ্চয়ই আপনারা বাংলাদেশের অন্যতম সেরা দল বিএনপিকে বাদ দিয়ে যেমন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ কিংবা সুন্দর হবে না, তাতে বিএনপি একটা সিট পেলেও হবে না, কিংবা বিএনপি 200 সিট পেলেও হবে না। বিএনপিকে রাখতেই হবে এবং বিএনপির সাথে বাংলাদেশের অন্য সকল রাজনৈতিক দলকেও রাখতে হবে। এদেশে যেমন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে না, জামাত ইসলামকে বাদ দিয়ে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করা এবং নির্বাচন করা সুষ্ঠু সুন্দরভাবে হবে না, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়েও করা যাবে না, অ্যাকসেপ্ট আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাংলাদেশ জনগণের এই জায়গায় জনগণ আওয়ামী লীগকে চিরদিনের জন্য মুছে দিয়েছে এবং তারা সেই 5ই আগস্টই নাই হয়ে গিয়েছে। অতএব যেই দলটি নাই হয়ে গিয়েছে তাকে নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই, আলোচনারও কোনো যুক্তিকতা নেই। কিন্তু ওই দলটির বাহিরে যারা রয়েছে তাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যমত থাকা এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রভাব থাকা, এটা আমাদের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি প্রায়ই বলতাম যে নির্বাচন হতে পারে, সে নির্বাচনে বিএনপি একটি জোট হিসেবে নির্বাচন করতে পারে, একা একা নির্বাচন করতে পারে, জামাত চরমনাই সহ তারা একটি জোট হয়ে নির্বাচন করতে পারে, এর সাথে অন্যান্য রাজনৈতিক দল করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু নির্বাচনে যাই কিংবা যখন যাই সেটা আমার ভিন্ন আলোচনা, কিন্তু আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে হাসিনার সকল কূটচালের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে। এই সরকার যারা বসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদেরই সরকার, আমরা তাকে বসিয়েছি, তিনি আমাদের শত্রু নয়। কিন্তু আমরা কারো ফাঁদে পাড়া দিয়ে
তাকে শত্রু বানাতে গিয়ে তার পদত্যাগ পর্যন্ত কামনা করতে গিয়ে আমরা বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্রকে নস্যাৎ করারই ফাঁদে কেউ কেউ হয়তো অংশগ্রহণের সুযোগ করেছিলেন। কিন্তু সেই জায়গা থেকে মহান রবের স্পেশাল রহমতে আমরা আবার কিন্তু তরাই উত্তরাই পাড়ি দিয়ে নতুন পথে ধাবিত হচ্ছি এবং গণতন্ত্রের পথেই চলছি। এবং সেজন্য আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গদেরকে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, ধন্যবাদ জানাই তার দল সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদের সবাইকে। আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদেরকে যে কোনো একটি জায়গায় গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে, না হয় এই দেশকে ফেসিবাদ আবার নতুন করে মাথাচাড়া দিয়ে দেশটাকে ধ্বংস করতে তারা ভূমিকা পালন করবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন শেখ হাসিনার ভাষা থেকেই স্পষ্ট যে শেখ হাসিনা বাংলাদেশে অনৈক্য চায়। তিনি কিন্তু কয়েকদিন আগে বলেছিলেন তোমরা এই কাজটি। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনার সম্মুখীন আমরা হতে পারি। আর এরই মধ্যে সমন্বয়কদের উপর আবারও হামলা চালানো হয়েছে, এমন একটি প্রতিবেদন আপনারা দেখতে পারলাম। যাই হোক দর্শক, এইদিকে আবার দেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে কেন, অর্থাৎ তারেক রহমানের সঙ্গে বৈঠক বিদেশের মাটিতে করে সিদ্ধান্ত কেন হলো নির্বাচনের? বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল ছিল, তাদের সঙ্গে কি সিদ্ধান্ত নেওয়া যায়নি? দর্শক, এই সমস্ত মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন খুবই উত্তপ্ত হয়ে উঠেছে। যাই হোক দর্শক, এ সম্পর্কে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো নিউজ নিয়ে।